তাহলে আজকে আমরা পড়বো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতসমূহ। ঠিক আছে, এই অংশটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 8.2 তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাধারণত এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো আসে, মানে গ এবং ঘ, সাধারণত অধ্যায় থেকে গ বা ঘ যে কোনো একটা পার্ট এই পার্ট থেকে আসবে। তাহলে দেখো, যে কোনো দেশের অর্থনীতিতে বিদ্যমান শাখা এবং বিভাগ বিভাগ সমূহ নিজ নিজ পরিমণ্ডলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং এদের সমষ্টিগত অবদানের দ্বারা দেশের অর্থনীতি গড়ে ওঠে। অর্থনীতির অন্তর্ভুক্ত এসব শাখা বা বিভাগকে অর্থনৈতিক খাত বলে। এটা একটু মার্ক করে রাখো, সংজ্ঞাটা একটু দাগিয়ে রাখো। অর্থনীতির অন্তর্ভুক্ত শাখা বা বিভাগকে কি বলা হয়? অর্থনৈতিক খাত বলা হয়। তাহলে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে তিনটা: কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। তাহলে দেখো, প্রথমে হচ্ছে কৃষি খাত। কৃষি খাত হচ্ছে ভূমি কর্ষণ। ভূমি কর্ষণ মানে হচ্ছে জমি চাষ করা, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি শুধুমাত্র এই বীজ বপন করলে হবে না, যে গাছটা উঠবে, যে উদ্ভিদটা উঠবে তাকে কি করতে হবে? পরিচর্যা করতে হবে। তারপর হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর কি করতে হবে? আমাদেরকে ফসলগুলো কেটে ফেলতে হবে। ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত যখন উদ্যোক্তা অধ্যায়টা পড়াচ্ছিলাম তখন বলেছি, ঠিক আছে, যে হচ্ছে একজন যে ক্ষুদ্র কৃষক কি করে, উনি একসাথে উৎপাদকও আবার কি করে, বিপণন কাজের মধ্যেও কিন্তু যুক্ত। এটাই বলা হচ্ছে। ঠিক আছে, হচ্ছে নাকি একটু অফ রাখো, সোহাগ একটু মিউট হোক। তাহলে কৃষিকাজ হচ্ছে একেবারে কি জমি চাষ করা থেকে শুরু করে এই ফসলটা মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত মাঝখানে যত কাজ আছে সেটাকে বলা হচ্ছে কৃষি। ঠিক আছে, কৃষিকাজ। এখন দেখো, ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। তাহলে এই অংশটাই হচ্ছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট এবং জটিল এখানে। সেটা হচ্ছে আমরা এতদিন ধরে জেনে আসছি, মানে তোমরা এতদিন ধরে জেনে আসছো যেহেতু কৃষি বলতে কি আমরা শুধুমাত্র কি বুঝাই? ফসল ফলানো, ধান উৎপাদন করা, শাকসবজি উৎপাদন করা, এইসব জিনিস বুঝাই। কিন্তু অর্থনীতিতে কৃষি খাত বলতে শুধুমাত্র কি তোমার এই ফসল ফলানোটাকে বুঝাচ্ছে না, এর পাশাপাশি হচ্ছে মাছ চাষ, মৌমাছি চাষ, পশুপালন এবং বনায়ন। এটাতে এই লাইনটার নিচে ভালো মতো মার্ক দাও, স্টার দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে উদ্দীপকের মধ্যে যদি এই কোনোটা থেকে, অর্থাৎ যে কোনো ফসল ফলানো অথবা মাছ চাষ অথবা মৌমাছি চাষ, পশুপালন অথবা যদি বনায়ন, ঠিক আছে, বনায়ন, এই এর কথা থেকে যদি যে কোনো একটা থাকে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে যে এটা কৃষিকাজ। ঠিক আছে, এবং আলোচনা করার সময় কৃষিকাজ নিয়ে আলোচনা করবো। এখন দেখো, কৃষি খাতের কি আছে, কিছু উপভাগ আছে। ঠিক আছে, অর্থাৎ এই কৃষিটাকেও আরো কয়েকটা ভাগে ভাগ করছে। প্রথমে হচ্ছে শস্য শাকসবজি, যেটা বলছি যে বিভিন্ন ধরনের ফসল ফলানো, সেটাই হচ্ছে শস্য বা শাকসবজি। প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ হচ্ছে কি পারিবারিক ভাবে এবং বাণিজ্যিক ভাবে কি করা, কোনো ধরনের পশু পাখি পালন করা। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাণী সম্পদ। এখন দেখো, শুধুমাত্র যে খাওয়ার জন্যই পালন করলে হবে না, বাণিজ্যিক ভাবে, ঠিক আছে, অর্থাৎ বিক্রি করার জন্য হতে পারে। যেমন আমি বিক্রি করার জন্য কি করলাম, একটা কুকুর পাললাম, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু প্রাণী সম্পদ এবং এটা কিন্তু কৃষির অন্তর্ভুক্ত হবে। আমি কি করলাম, ঘোড়া পাললাম, ঠিক আছে, অন্যান্য পাখি পাললাম। তাহলে বাণিজ্যিক ভাবে, অর্থাৎ শুধুমাত্র খাবারের জন্যই না, সেটা হচ্ছে বিক্রি করার জন্য যদি হয়। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে এটা বিক্রি করার জন্য হয় অথবা আমরা পারিবারিক ভাবে ব্যবহার করার জন্য হোক, যেভাবে হোক, ঠিক আছে, এটা হচ্ছে কি কৃষির অন্তর্ভুক্ত হবে। প্রাণী সম্পদ গুলো কি হবে? কৃষির অন্তর্ভুক্ত হবে। তারপর দেখো, বনজ সম্পদ, এইগুলো একটু এমসিকিউর জন্য মার্ক করে রাখো। আমাদের দেশের মোট ভূখণ্ডের প্রায় শতকরা 11.1 ভাগ জুড়ে রয়েছে বনাঞ্চল। এটা ক্লাস 8 এর মধ্যে পড়ে আসছে 9 ভাগ। ঠিক আছে, একটা বই লেখার সময় সম্ভবত ওরা একজন আরেকজন একটা দিকে না, এই জন্য হচ্ছে এক এক জায়গার মধ্যে এক এক ইনফরমেশন। তাহলে দেখো, একটা আমাদের দেশের মধ্যে হচ্ছে 11.1 ভাগ বনাঞ্চল। তবে ঠিক আছে, এই তোমার স্ট্যান্ডার্ড মান হচ্ছে মোট ভূখণ্ডে শতকরা 25 ভাগ কি করতে হবে? বনভূমি থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ধরো 1,70,570 কিলোমিটার, তার 25% আমাদের বনভূমি থাকা দরকার ছিল। ঠিক আছে, কিন্তু আমাদের আছে মাত্র কত ভাগ? 11 ভাগ। তাহলে দেখো, বাংলাদেশের বনাঞ্চলের মধ্যে কি পাওয়া যায়? বাঁশ, বেত, শাল, সেগুন, গর্জন, সুন্দরী, আরো যা যা আছে এগুলো থেকে কাঠ, গাবার, ঠিক আছে, গাম, তৈল, শন, মোম, মধু ইত্যাদি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, দেখো, এখানেও কিন্তু মধু আছে। বনজ সম্পদের মধ্যে কিন্তু মধু পাওয়া যায়। যেমন ধরো কি সুন্দরবনের মধ্যে যে মধুগুলা পাওয়া যায়, এগুলা কি চাষ করে? অবশ্যই কেউ এগুলা চাষ করে না, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়। সুন্দরবনের মধুটা কিন্তু, ঠিক আছে, সুন্দরবনের মধুটা কিন্তু তোমার এটা হচ্ছে বনজ সম্পদ। ঠিক আছে, বনজ প্রাকৃতিক। সম্পদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তারপরে দেখো, মৎস্য সম্পদ, এটা একদম সোজা, এটা হচ্ছে কি নদী, নালা, খাল, বিল, ঠিক আছে, আমাদের পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে মিঠা পানির আর একটা হচ্ছে সামুদ্রিক।
মিঠা পানির মধ্যে কি কি পাওয়া যায়? রুই, কাতলা, মৃগেল, শিং, এই টাইপের কই, এই টাইপের মাছগুলো হচ্ছে কি তোমার এই মিঠা পানির। আর সামুদ্রিক মাছ হচ্ছে কি রূপচাঁদা, ভেটকি, লইট্টা, এটা। ঠিক আছে, এখানে ইলিশ কিন্তু দেয়া নেই। ইলিশ হচ্ছে মূলত হচ্ছে সমুদ্রে থাকে, তবে হচ্ছে ডিম পাড়ার জন্য নদীতে চলে আসে। ঠিক আছে, এবার ডিম পাড়তে হলে তাকে কি করতে হবে? মিঠা পানি নদীতে আসতে হয়, এই জন্য হচ্ছে এখানে ইলিশটা রাখে নাই। তাহলে হচ্ছে রূপচাঁদা, ভেটকি, লইট্টা এগুলো হচ্ছে সবগুলা ইলিশ। এবং দেখো এই পয়েন্ট গুলা কিন্তু ভিতরের গুলা কিন্তু ভালো মতো মুখস্থ করবে, এটা কিন্তু মুখস্থ। আগের গুলো বলছি রিডিং করতে, কিন্তু এটা বললাম যে কি করতে, মুখস্থ করতে, মনে রাখবে। উদ্দীপকে যদি আসে, সৃজনশীলে যদি আসে, তাহলে কি তোমাকে ভেতরের অংশগুলো সহ লিখতে হবে, এগুলো ভালো মতো মুখস্থ করে ফেলবা। এখন দেখো আমাদের অর্থনীতিতে কৃষি খাতের অবদান। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি খাতের উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল। তাহলে প্রথম থেকে বলা হচ্ছে, যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, সুতরাং যদি কৃষির উন্নতি হয় তাহলে কি হবে? আমাদের অর্থনীতির উন্নয়ন হবে। তাহলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন। ঠিক আছে, খাদ্য নিরাপত্তা অর্থাৎ আমাদের নিজেদের খাদ্য আমরা কি করতে পারবো? নিজেরাই উৎপাদন করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাইরের কোনো সাহায্য লাগবে না। এটা সম্ভবত এর আগের ক্লাসে তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম কোন একটা ক্লাস। ঠিক আছে, যে হচ্ছে দেখো এখন আমাদের দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদন হতো, তাহলে কিন্তু আমাদেরকে কি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা লাগতো না, এবং পেঁয়াজের দাম কিন্তু 200-300 টাকা হতো না। এটাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। তারপর হচ্ছে দেখো দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এখন দেখো আমাদের দেশের মধ্যে কি, আমাদের দেশের 70 ভাগ মানুষ, ঠিক আছে, আমরা বুঝলাম প্রায় 70 ভাগ মানুষ হচ্ছে কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে 40 ভাগ হচ্ছে একদম সরাসরি কৃষির সাথে জড়িত। আবার দেখো আমাদের দেশের 70 ভাগ মানুষ কিন্তু কোথায় বাস করে? গ্রামে বসবাস করে, মানে এক সময় ছিল আর কি, এখন তো আসলে গ্রাম বলতে খুব একটা বেশি পাওয়া যায় না। তাহলে দেখো গ্রাম এবং কৃষি কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। তাহলে এখন বলা হচ্ছে যদি কৃষির উন্নয়ন হয় তাহলে কি হবে? পাশাপাশি হচ্ছে গ্রামের মানুষেরও কি হবে? উন্নয়ন হবে। তবে গ্রামের মধ্যে কিন্তু শিল্প কারখানা নাই। গ্রামের মানুষগুলা কিন্তু, গ্রামটা যতই আধুনিক হোক, এখনই কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে টুকটাক ভাবে কৃষির উপরে কিন্তু নির্ভরশীল থাকে। তাহলে দেখো কৃষি খাতের অবদানটা প্রথমে কি বলতেছে, প্রথম কথাটা হচ্ছে, ঠিক আছে, একটু মার্ক করে রাখবো, আমি যে পয়েন্ট যেভাবে বলতেছি এটা আসতে পারে। যে হচ্ছে প্রথমটা হচ্ছে কি, কৃষি নির্ভর বাংলাদেশ, যেহেতু আমাদের দেশটা কৃষি নির্ভর, সুতরাং এই দেশের অর্থনীতিটা অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ কৃষির উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হবে। তারপর হচ্ছে কি গ্রামীণ, ঠিক আছে, গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন। ঠিক আছে, এই তারপর হচ্ছে কি বেকারত্ব দূরীকরণ, এই সবগুলোর সাথে হচ্ছে কৃষি কি জড়িত। কেন জড়িত? কারণ হচ্ছে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষির সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এখন দেখো ফলে কৃষি খাতের উন্নয়নে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কৃষি প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ, দেশের সর্বত্র মাঠ পর্যায়ে কৃষকদের দৌড় করায়, কৃষি উপকরণ পৌঁছানো, সহজ পদ্ধতিতে কৃষি ঋণ প্রদান, কৃষি বীমার প্রচলন এবং কৃষি কার্যক্রমে ভর্তুকি প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো অলরেডি তোমাদেরকে কৃষি ব্যাংক যখন পড়াচ্ছিলাম, সমবায় ব্যাংক যখন পড়িয়েছি, তখন বারবার করে বলেছি যে হচ্ছে সরকার কি করছে, তোমার কৃষির উপরে অধিক গুরুত্ব দিচ্ছে। কেন গুরুত্ব দিচ্ছে এটা একটু আগেই বললাম, কারণ কৃষির উন্নতি মানে হচ্ছে আমাদের দেশের উন্নতি। ঠিক আছে, এই জন্য হচ্ছে সরকার কি করছে, কৃষি প্রযুক্তির উদ্ভাবন, অর্থাৎ এটা প্রথমে বলেছি যে এই অধ্যায়ের প্রথমের মধ্যেই ছিল, যে হচ্ছে কি সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদনটা পাচ্ছি না কৃষি থেকে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি তোমার এই কৃষির ক্ষেত্রে তোমার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, তারপরে হচ্ছে কি কৃষি এই কৃষকদের যাতে টাকা পয়সার অভাব না হয়, ঠিক আছে, তার জন্য হচ্ছে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান। তারপরে হচ্ছে তোমার কৃষকদের দোরগোড়ায় কৃষি ঋণ পৌঁছানো। ঠিক আছে, অর্থাৎ এই যে তোমার কৃষি জীবনের উপকরণ যেমন সার, বীজ, এগুলা যাতে কৃষকরা সহজে পায় তার ব্যবস্থা করা, এসব ক্ষেত্রে কিন্তু তোমার কি করছে, সরকার কাজ করে আসছে। এই জিনিসগুলো কিন্তু আবার কৃষি খাতের অবদানের মধ্যে তোমার লেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা লাইন। আমাদের দেশে শতকরা প্রায় 63 ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এই দেশের জনগণের খাদ্যের যোগানদাতা হিসাবে কৃষিখাতে 2016-17 অর্থ বছরে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল 386.34 লাখ মেট্রিক টন। দেশের শ্রমশক্তির মোট 40.60% কৃষিকাজে নিয়োজিত। কৃষি থেকে প্রাপ্ত শন, গোলপাতা, খড়, বাঁশ, বেত ও কাঠ ইত্যাদি দেশের জনগণ কর্মসংস্থান, আসবাবপত্র এবং জ্বালানির উপকরণ হিসেবে ব্যবহার করছে। এছাড়া জনগণের প্রাণিজ আমিষের চাহিদা ক্রমশ পূরণ, শিল্পের কাঁচামাল সরবরাহ এবং শিল্পজাত দ্রব্যাদির বাজার সৃষ্টি করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাহলে দেখো কৃষি সরাসরি মানুষের শুধু অর্থনৈতিক উন্নয়ন করতেছে তাই না, কৃষির মধ্যে যেহেতু কি আছে তোমার প্রাণী সম্পদ আছে, তাহলে আমাদের যে প্রাণী থেকে যেসব আমিষ পাওয়া যায়, আমিষ তো মানে বুঝো মাছ মাংস থেকে যেটা পাওয়া যায়, মাছ মাংস ডাল এরকম, তাহলে আমিষের দুইটা উৎস আছে, একটা হচ্ছে কি উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী। তাহলে প্রাণীজ আমিষের, ঠিক আছে, প্রাণীজ আমিষের যে উৎস, ঠিক আছে, এটা হচ্ছে কৃষির উন্নয়নের সাথে সাথে আমরা কি করছি, তোমার এই আমিষের অভাবটা কি করতে পারতেছি, পূরণ করতে পারতেছি। পাশাপাশি যে শিল্পের কাঁচামাল সরবরাহ, এটাও বলছি, এটা প্রথম থেকে পড়ে আসতেছো, ঠিক আছে, যে আমাদের যে কোনো শিল্পের কাঁচামাল গুলো আমরা কোথায় থেকে পাই, কৃষি থেকে পাই। তারপরে হচ্ছে দেখো আবার জ্বালানি হিসেবে ব্যবহার করে, যেমন ধরো শন খড়, ঠিক আছে, তারপরে হচ্ছে কি কাঠ, গ্রাম অঞ্চলে কিন্তু অনেকে কি করে এই জিনিসগুলো এখনো জ্বালানি হিসেবে ব্যবহার করে। তাহলে দেখো এই এই অংশটা তুমি কয়েকবার রিডিং করলে তোমরা পারবা। শুধুমাত্র হচ্ছে যে 2016-17 অর্থ বছরে এই অংশটা একটু কঠিন, এটা একটু কয়েকবার করে পড়বা। আর যদি মনে হয় যে পারবা না তাহলে বাদ দাও, কোনো সমস্যা নাই। তবে বাকি লাইনগুলো কি করবা, ভালো করে পড়ে নিবা, ঠিক আছে, একটু ভালো করে পড়লে আশা করি এটা পারবা। তারপরে 2000 এখানে দেখা আছে কি, দেখো কৃষি ও কৃষির অন্তর্ভুক্ত বিভিন্ন উপখাতের অবদানের হার। তাহলে দেখো কৃষি ও বনজ 2016-17 খ্রিস্টাব্দে যেটা ছিল 11.12, সেটা 17-18-তে নেমে আসছে 10.54, অর্থাৎ কমে গেছে। শস্য শাকসবজি, তাহলে অবদান, হ্যাঁ, তাহলে এটা আমাদের জাতীয় অর্থনীতি, তাহলে এটা দেখতে পাচ্ছ 7.86 থেকে নেমে 7.37 হয়ে গেছে। প্রাণী সম্পদ 1.60 থেকে 1.54, বনজ সম্পদ 1.66 থেকে 1.63, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দিয়ে কি বুঝতেছে, এই জিনিসটা দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের কৃষি ক্ষেত্রের মধ্যে আমাদের কি উন্নয়ন তো হচ্ছে না, উল্টা আরো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অবনমন হচ্ছে। এগুলো একটু রিডিং করে নিবা। অতএব 2016-17 অর্থ বছরে জিডিপিতে সার্বিক কৃষি খাতের অবদান ছিল যথাক্রমে 14.73% এবং 14.11%। কৃষিখাতের প্রধান প্রধান রপ্তানি পণ্য যেমন হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা আমাদের দেশের মোট দেশজ উৎপাদনের সার্বিক কৃষিখাতের প্রবৃদ্ধিরা নিচের তালিকায় উল্লেখ করা হলো। এখন দেখো জিডিপি কি, সোজা কথা বলতে জিডি মানে হচ্ছে কোন একটা দেশের ভেতরে যতগুলা জিনিস উৎপাদন হয়, ঠিক আছে, যতগুলা জিনিস উৎপাদন হয় সেটা যদি আমরা বিক্রয় করি তাহলে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে জিডিপি। এটা হচ্ছে সহজ কথা, এটা ক্লাস 8-এ তোমরা পড়ে আসছো, যারা 9-এ গেছো এই ক্লাস 8-এ তো আমিই পড়াইছি। তাহলে এই আচ্ছা, তোমরা তো তোমাদের মধ্যে থেকে ক্লাস 8-এ আমি সম্ভবত পেয়েছো আমাকে, জানি না, নিশা তো পাওনি, না কি তো সম্ভবত পাওনি আমাকে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো জিডিপিটা হচ্ছে কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমার দেশের অভ্যন্তরে যে পণ্যগুলো উৎপাদন হয়, ঠিক আছে, আমাদের দেশের মধ্যে যে যেটা একটু আগে বললাম ওই পণ্যগুলোকে যদি আমরা বিক্রি করি তাহলে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে জিডিপি, এটা হচ্ছে সহজ ভাষায়। তাহলে দেখে এই জিডিপি এর মধ্যে তোমার, ঠিক আছে, জিডিপিটা যদি 100% হয় তাহলে তার মধ্যে 14.36%ই আসছে কোথা থেকে, কৃষি থেকে, ঠিক আছে। এটা হচ্ছে 2016-17 অর্থ বছরে। অর্থ বছরকে কেন দুইটা লিখে সেটাও আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের অর্থ বছরটা শুরু হয় কি জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ আমাদের বাজেটটা পাস হয়, মানে যে বাজেটটা পাস হয় তার এটা শুরু হয় একেবারে তোমার শেষ হয়ে গিয়ে এর পরের বছরে 30শে জুন। সে কারণে হচ্ছে অর্থ বছরটা সবসময় কি থাকে, 2 বছরের মধ্যে থাকে, মানে 16-17, 17-18। তারপরে যেটা বললাম হিমায়িত খাদ্য, হিমায়িত খাদ্য মানে হচ্ছে কি ফ্রোজেন, যেটা হচ্ছে ফ্রোজেন, যেমন ধর আমরা বিদেশে, আমাদের দেশ থেকে বিদেশের মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি পাঠানো হয়। এখন এগুলো তো কাঁচা পাঠালে এটা টিকবে না, এই জন্য এটা কি করা হয় তোমার হিমায়িত অর্থাৎ ঠান্ডা করে পাঠানো হয়, ঠিক আছে। এই এই জন্য এটাকে বলা হচ্ছে হিমায়িত খাদ্য। আর কাঁচা পাট, পাটজাত দ্রব্য, এগুলো তো বুঝছো। এখানে আরেকটা চার্ট দেয়া আছে, এটা হচ্ছে কি কৃষিখাতে প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধি মানে হচ্ছে কি উন্নতি, ঠিক আছে, প্রবৃদ্ধি মানে তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কি উন্নতি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অর্থাৎ জিডিপির মধ্যে আমাদের কৃষি যে অবদানটা সেটার কি অবস্থা এটা জানতে চাইছে। যেমন ধরো 2016-17 ছিল 1.96, সেটা এখন বেড়ে হয়েছে 2.01। অর্থাৎ আমাদের কি জিডিপিতে কিন্তু কৃষির অবদানটা আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। বলো এখন কৃষি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কোনো অংশ বুঝো নাই বা কোশ্চেন কিরকম আসতে পারে বুঝো নাই, এরকম কোনো এরকম কিছু আছে থাকলে কোশ্চেন করতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, না বুঝলে কোশ্চেন করতে পারো। তাহলে মনে রাখবা তোমার উদ্দীপকের মধ্যে আমি আবার বলতেছি, যে কোনো ধরনের শাক সবজি ফসল উৎপাদন, ঠিক আছে, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, ঠিক আছে, ধরো ধরো পশুপালন বললো, মাছ চাষ বললো, এগুলো, তারপরে হচ্ছে তোমার বনায়ন, ঠিক আছে, বনজ সম্পদ,
ধরো আমাদের বনের কথা বলো, গাছ লাগানোর কথা বলো, এই টাইপের কথাবার্তাগুলা এগুলা যদি থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে এটা হচ্ছে আমাদের কৃষিকাজ, ঠিক আছে। এবং তোমাকে কি করতে হবে, কৃষিকাজ সম্পর্কে আলোচনা করতে হলে ওই অংশগুলো আলোচনা করতে হবে। তারপরে কৃষির যে গুরুত্ব, তুমি যদি এই চার্ট গুলো লিখতে পারো ভালো, ঠিক আছে, এটাতে ভালো নাম্বার পাওয়া যায়। যদি চার্ট গুলো যদি লিখতে নাও পারো, তাহলে উপরে যে অংশগুলো আছে ওগুলো খুব ভালো মতো পড়বা। আশা করি কয়েকবার পড়লে ঠিক আছে তোমরা নিজে লিখতে পারবে, এগুলো এত কঠিন কিছু না। এখন দেখো শিল্প খাত, তাহলে দেখো শিল্প খাতের মধ্যে কি আছে। প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত পদ্ধতির মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে শিল্প বলে। এটা একটু মার্ক করে রাখো। যেমন ধরো এই, যেমন ধরো এই আমি কি করব, রুটি বানাবো, ঠিক আছে, আমি হচ্ছে কি রুটি বানাবো, ঠিক আছে, রুটি। এখন রুটি বানাতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার আটা লাগবে। এগুলো তোমার আগে পড়েছি আমি, কাঁচামাল টাচামাল, তারপরে আরেকবার বলে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে। তাহলে দেখো আমার কি লাগবে, আটা লাগবে, আমার লবণ লাগবে, আমার পানি লাগবে। তাহলে এই আটা লবণ পানি এই তিনটা জিনিস হচ্ছে আমার রুটির কাঁচামাল, ঠিক আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমার রুটির কাঁচামাল। কারণ আমি এই রুটিটাকে কি করব, এই তিনটা জিনিস মিক্স করে কি করব, একটা আটার খামির বানাবো, ঠিক আছে। এই আটার খামিরটা হচ্ছে আমার মাধ্যমিক দ্রব্য। তো সহজভাবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি, আটার যে খামিটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার মাধ্যমিক দ্রব্য। এবং এই খামিরটা থেকে আমি কি করব, ঠিক আছে, এই খামিরটা থেকে আমি কি করব, তোমার আমার রুটিটা পাচ্ছি। তাহলে আমার রুটিটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কি বনের একটা গাছ, ঠিক আছে, বনের একটা গাছ হচ্ছে আমার কাঁচামাল। এখন আমি ওই গাছটাকে কেটে কি করছি, কাঠ বের করছি। এই কাঠটা হচ্ছে তোমার মাধ্যমিক দ্রব্য, ঠিক আছে। এখন এই কাঠ দিয়ে যখন আমি একটা খাট বানাবো, তাহলে সেটা হচ্ছে একটা চূড়ান্ত দ্রব্য। এখন দেখো আমি যদি খাট বানাতে যাই, ঠিক আছে, আমি যদি খাট বানাতে যাই, অর্থাৎ আমি যদি কাঠ থেকে খাট বানাইতে যাই, তাহলে আমাকে একটা প্রসেসের মধ্যে আসতে হবে, ঠিক আছে, একটা জিনিস রূপান্তরের মধ্যে দিয়ে আসতে হবে। এই জিনিসটাকে বলা হয় শিল্প, ঠিক আছে। তোমাদেরকে যেমন কি সবসময় আমের জুসের একটা কথা বলি, আম আম কি করে, আম হচ্ছে কি জুসের কাঁচামাল। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমগুলা নিয়ে আসতে হবে, আমগুলো আমার প্রকৃতি থেকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার কাঁচামাল। তারপরে এনে কি করতে হবে, আমগুলো পরিষ্কার টরিষ্কার করে কি করতে হবে, জুস বানাইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড। তারপর হচ্ছে এই জুস বানাইতে আর কি আমি একদম কি গ্যালনে গ্যালনে বিক্রি করতে হবে না, আমাকে কি করতে হবে, এটা প্যাকেটজাত করতে হবে, ঠিক আছে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা যেখানে হয় সেটাই হচ্ছে শিল্প। অর্থাৎ কাঁচামাল থেকে মাধ্যমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য। মাধ্যমিক দ্রব্য কি আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, চূড়ান্ত দ্রব্য কি আশা করি বুঝতে পারছো। ছোটখাটো কিছু উদাহরণ দিলাম, আর যদি এগুলো পড়ানো না হয়ে থাকে আমরা আবার সামনে পড়বো, সমস্যা নেই, তোমাদের আছে এগুলা দ্রব্য সম্পর্কে আছে। এখন দেখো আমাদের জাতীয় আয় নির্ণয়ে 15টি খাতের মধ্যে খনিজ ও খনন, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং নির্মাণ এই খাতগুলোর সমন্বয়ে সার্বিক শিল্প খাত গড়ে ওঠে। তাহলে দেখো শিল্প খাত টোটাল কয়টা, 15টা এখানে দেয়াই আছে। আচ্ছা, আমাদের জাতীয় আয় নির্ণয়ে 15টি খাত, ঠিক আছে। এই যে একটু আগে যে জিডিপি বললাম, তার ঠিক কিভাবে মোট জাতীয়, জাতীয় মানে হচ্ছে কি অনেকটা দেশের ইনকাম, অনেকটা তো এটা জিডিপির মতোই, ঠিক আছে, এটা সোজা এটা অনেকটা জিডিপির মতোই। তাহলে হচ্ছে এখানে ওই জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের, আচ্ছা জাতীয় আয় সম্ভবত তোমাদেরকে পড়ানো হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, ঠিক আছে। আমরা যদি কি আমাদের দেশের কি যতগুলো পণ্য আছে, ঠিক আছে, ওগুলা বিক্রি করা যোগফল যদি আমরা যোগ করি, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের জাতীয় আয়। জাতীয় আয়গুলো সম্ভবত তোমাদেরকে প্রথম দিকে কোন একটা অধ্যায়ে পড়ানো হয়েছিল, জাতীয় আয় নির্ণয়ের সূত্র, আমার মনে আছে। আচ্ছা, তাহলে জাতীয় আয় নির্ণয়ে টোটাল 15টা খাত আছে, ঠিক আছে। তাহলে তার মধ্যে শিল্প খাত হচ্ছে একটা। এখন দেখো শিল্প খাতের পরিচয় কিরকম। প্রথমে হচ্ছে দেখো খনিজ ও খনন। খনিজ এবং খনন এই খাতের প্রধান উপখাতগুলো হলো প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল, অন্যান্য প্রাকৃতিক সম্পদ ও খনন, ঠিক আছে। তাহলে দেখো শিল্প খাত, শিল্প খাতের প্রথম উপখাতটা হচ্ছে কি খনিজ এবং খনন। তাহলে খনিজ তোমার সৃজনশীলের মধ্যে যদি বলা হয় খনিজ রিলেটেড, ঠিক আছে, যেমন ধরো হলো যে প্রাকৃতিক গ্যাস, যেমন ধরো আমরা কি করি, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি বিভিন্ন শিল্প কারখানা জ্বালানি হিসাবে, ঠিক আছে। তাহলে এই যে প্রাকৃতিক গ্যাস, তাহলে এটা কোন খাতের অন্তর্ভুক্ত, অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত, তাহলে এটা চোখ বন্ধ করে হচ্ছে কি শিল্প খাতের অন্তর্ভুক্ত, এটা মাথায় রাখবে। তাহলে দেখো যে কোনো ধরনের যারা বাংলাদেশের প্রধান দুইটা আছে, প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে অপরিশোধিত তেল, এটাই অধ্যায়ের প্রথমে পড়েছিলাম। তারপর হচ্ছে অন্যান্য যে খনিজ সম্পদ গুলো আছে ওগুলো খনন করা। এখন যেহেতু এই জিনিসগুলো যেহেতু মাটির নিচে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, মাটি খুঁড়ে এই জিনিসগুলোকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, তাই না। তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় খনন। তাহলে দেখো এই যে অন্যান্য যে প্রাকৃতিক যে সম্পদ গুলো আছে ওগুলা খনন করাটাই হচ্ছে খনন করা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। তাহলে হচ্ছে খনিজ, মনে রাখবা শুধু খনিজ এবং খনন এই দুইটা জিনিস হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত,
ঠিক আছে। এখন দেখো ম্যানুফ্যাকচারিং শিল্প, এটাতে মার্ক করে রাখো, এই অংশটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিল্প খাত তো পুরাটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে ম্যানুফ্যাকচারিং শিল্পটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, বৃহৎ এবং মাঝারি শিল্প, নিম্ন আলাদাভাবে বৃহৎ এবং মাঝারি শিল্প উল্লেখ করা হলো এবং তোমাদেরকে এটা অবশ্যই আলাদাভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো, চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, বস্ত্র শিল্প প্রভৃতি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে শিল্পগুলোতে কি লাগে, প্রচুর পরিমাণ অ্যামাউন্ট লাগে, ঠিক আছে, প্রচুর টাকা পয়সা লাগে, ঠিক আছে, ওইটাই হচ্ছে বৃহৎ শিল্প, ওটাই হচ্ছে বৃহৎ শিল্প। আর দেখো, মাঝারি শিল্প হচ্ছে চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, সিগারেট শিল্প, প্লাস্টিক শিল্প, হুঁশিয়ারি শিল্প। ঠিক আছে, হুঁশিয়ারি হচ্ছে ওই যে পাইপ তৈরি করা, বিভিন্ন ধরনের পাইপ তৈরি করা, হোস পাইপ টাইপের। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে কি মাঝারি শিল্প। যদিও তৈরি পোশাক শিল্প কিন্তু আবার বৃহৎ শিল্প হতে পারে। ঠিক আছে, বিশাল বিশাল কিন্তু ফ্যাক্টরি, যেমন এই যে বলছি তোমাদের কি ইউনিয়নের মতো ফ্যাক্টরি গুলো কিন্তু এগুলো বিশাল বিশাল। ঠিক আছে, আর এমনিতে হচ্ছে এগুলো মাঝারি। আচ্ছা, বৃহৎ এবং মাঝারির মধ্যে পার্থক্যটা কোথায়, এটা ক্লাস এর মধ্যে পড়ছিল, সেটা হচ্ছে দেখো, 1.5 কোটি টাকার উপরে যেগুলো, ঠিক আছে, 1.5 কোটি টাকা, যে 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 ব্যবসাটার মূলধন হচ্ছে তোমার 1.5 কোটি থেকে 3 কোটি টাকা, সম্ভবত স্পেসিফিক আমার ঠিক মাথায় নেই, 1.5 কোটি টাকা 3 কোটি টাকা, সেটা হচ্ছে তোমার মাঝারি শিল্প। আর যেটার মূলধন 3 কোটি টাকার উপরে সেটা হচ্ছে বৃহৎ শিল্প। ঠিক আছে, যেমন ধরো জাহাজ নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প মানে কি, এক একটা জাহাজেই তো তোমার এক একটা জাহাজই হচ্ছে কি কয়েকশো কোটি টাকা। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা বিশাল ব্যাপার স্যাপার কিন্তু। সার টার এগুলো কিন্তু বিশাল, সার শিল্প কিন্তু সার সিমেন্ট আমাদের দেশের মধ্যে কিন্তু এই যে বিদেশ থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে আমদানি হয়, কারণ এটা খরচ আসলে অনেক বেশি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কোনটা বৃহৎ শিল্প কোনটা মাঝারি শিল্প মনে রাখবা। আর যদি এই জিনিসগুলো থেকে যে এগুলো থেকে যদি যে কোনো একটা কিছু দেয়া থাকে, তাহলে এটা হচ্ছে শিল্প খাতের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে দেখো, ক্ষুদ্রায়তন শিল্প, ক্ষুদ্রায়তন শিল্পটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি শিল্প। ঠিক আছে, যেমন ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি শিল্প, তারপর হচ্ছে দিয়াশলাই শিল্প, কাঠ শিল্প, তারপর হচ্ছে সাবান প্রসাধনী, যানবাহন সার্ভিসিং ও মেরামত শিল্প ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য ক্ষুদ্র শিল্প। এছাড়া হচ্ছে দেখো, রেশম শিল্প, তারপর হচ্ছে তোমার এই বাঁশ ও বেত শিল্প, পিতল ও কাঁসার এবং তাঁতশিল্প এবং হচ্ছে মৃৎশিল্প উল্লেখযোগ্য হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, দুইটা জিনিস, একটা হচ্ছে দেখো ক্ষুদ্রায়তন শিল্পকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, আরেকটা হচ্ছে কুটির শিল্প। এখন দেখো, কুটির শিল্প গুলো কিরকম। কুটির শিল্প হচ্ছে সাধারণত তোমার কুটির শিল্পটা হচ্ছে হাতের তৈরি। ঠিক আছে, এটা হচ্ছে একদম ছোট, ধরো পরিবারের অথবা থেকে এলাকা 10, 12, 15 জন মিলেই কিন্তু সাধারণত এই কুটির শিল্পটা তৈরি করে। ঠিক আছে, 12, 15 জন কাজ করে মানে এটা হচ্ছে বিশাল টাইপের কুটির শিল্প। ঠিক আছে, আর কুটির শিল্প থেকে একটু যেটা বড় সেটাকে আমরা বলতেছি ক্ষুদ্র শিল্প। যেমন ধরো গাড়ির গ্যারেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি যে সাবান তৈরি করা, তারপরে যে সিগারেট তৈরি করা। ঠিক আছে, এই টাইপের। তারপর হচ্ছে কাঠ দিয়ে কি খাট তৈরি করা, এই ধরনের এগুলো হচ্ছে কি ছোটখাটো ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প মানে হচ্ছে কি যেটার মূলধন হচ্ছে 1.5 কোটি টাকার নিচে, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্প মানে কি, কুটির শিল্প মানে হচ্ছে এটা একেবারে ছোট, এটার মূলধন একেবারে কম থাকে। যেমন ধরো মৃৎশিল্প, মাটি শিল্প। ঠিক আছে, অর্থাৎ মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করা, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা, এটা কিন্তু খুব বেশি টাকা পয়সা কিন্তু লাগে না। তাঁত শিল্প, অর্থাৎ তাঁতের মাধ্যমে কি করা, শাড়ি কাপড় এগুলো তৈরি করে, এগুলো কিন্তু খুব বেশি মূলধন থাকে না। ঠিক একেবারে বাঁশ বেত, ঠিক আছে, বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করা। তাহলে রেশম, রেশম থেকে কি সুতা তৈরি করা। ঠিক আছে, রেশমের সুতা তৈরি করা। তাহলে এগুলো হচ্ছে কুটির শিল্প, এগুলো একটু মনে রাখবা, আলাদা আলাদা ভাবে মনে রাখবা, কোনটা বৃহৎ শিল্প, কোনটা মাঝারি শিল্প, কোনটা ক্ষুদ্র শিল্প, কোনটা কুটির শিল্প, এগুলো আলাদা আলাদা ভাবে মনে রাখবা। ঠিক আছে, এবং এই সবগুলো থেকে যে কোনো একটা জিনিস যদি তোমার উদ্দীপকে দেয়া থাকে, তাহলে সেটা হচ্ছে শিল্প খাত। তারপরে শিল্পর ম্যানুফ্যাকচারিং শিল্প 3 নাম্বারটা হচ্ছে দেখো, বিদ্যুৎ, গ্যাস ও পানি। আবার এই খাতের তিনটা, হ্যাঁ, এই খাতের তিনটা উপখাত বললো যে কি, বিদ্যুৎ, গ্যাস এবং পানি। খেয়াল করো, গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস যদি হয় তাহলে সেটা হচ্ছে কি খনিজ সম্পদ। খনিজ সম্পদ এবং খনন, প্রাকৃতিক গ্যাসটা। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অপরিশোধিত, ওইটা আমরা সরাসরি কিন্তু ব্যবহার করতে পারতেছি না। কিন্তু এই যে গ্যাসটা আছে, ঠিক আছে, এই গ্যাসটা হচ্ছে ব্যবহারযোগ্য, অর্থাৎ এটা অলরেডি পরিশোধন করে ফেলছে। তাহলে এই গ্যাসটা কিন্তু হচ্ছে তোমার এই ম্যানুফ্যাকচারিং শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পার্থক্যটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে দেখো, নির্মাণ শিল্প, সেতু নির্মাণ, নতুন রাস্তাঘাট নির্মাণ, আবাসিক বাণিজ্যিক ঘর বাড়ি নির্মাণ ইত্যাদি হচ্ছে, এই সবগুলো হচ্ছে এই চারটি খাতের সমন্বয় হচ্ছে সার্বিক শিল্প খাত গঠিত। তাহলে আবার দেখো, তাহলে শিল্প খাতটাকে প্রধানত 4 ভাগে ভাগ করছে। কৃষিটাকে যেরকম আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম উপখাতে, শাকসবজি, মৎস্য, পশুপালন এই টাইপের, ঠিক একইভাবে শিল্প খাতটাকেও কয়েকটা ভাগে ভাগ করছে। 1 নম্বরে ছিল খনিজ ও খনন। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্প। ম্যানুফ্যাকচারিং শিল্পটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বৃহৎ ও মাঝারি, আরেকটা হচ্ছে ক্ষুদ্র।
ক্ষুদ্রটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার ক্ষুদ্র শিল্প আর একটা হচ্ছে কুটির শিল্প। ঠিক আছে, তারপরে শিল্পের 3 নাম্বার খাতটা হচ্ছে কি বিদ্যুৎ, গ্যাস এবং পানি, এবং 4 নাম্বারটা হচ্ছে কি নির্মাণ শিল্প, অর্থাৎ সেতু নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করা, আবাসিক ও বাণিজ্যিক ঘর বাড়ি নির্মাণ, এগুলো। এই 4টা জিনিস মিলেই হচ্ছে শিল্প খাত। তাহলে উদ্দীপকের মধ্যে 4টা থেকে যে কোনো একটা থাকলে তোমাকে কি করতে হবে, শিল্প সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে দেখো শিল্প খাতের অবদান 2016-17 অর্থ বছরে জিডিপি বৃহৎ খাত সময়ের মধ্যে সার্বিক শিল্প খাতের অবদান ছিল 32.42%। ঠিক আছে, তাহলে যেখানে কৃষিটা হচ্ছে মাত্র 14.21%, আমরা কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও সেখানে আমাদের মোট আয়ের মধ্যে শিল্প খাতের অবদান হচ্ছে দেখো 32.42%, তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। তাহলে এখানে আলাদা আলাদা ভাবে বলা আছে, এটা একটু তোমরা দেখে নিবা, এগুলো এমসিকিউর জন্য লাগবে তোমাদের। তাহলে দেখো, এখন দেখো শিল্প খাতের গুরুত্ব, এটাও হচ্ছে, এটা একটু ভালো। আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপন করেছে। তাহলে দেখো ইপিজেড কি জিনিস, এটা তোমাদেরকে আগেও বলেছি, এক্সপোর্ট প্রসেসিং জোন, এটার পূর্ণরূপ, এটা এই অধ্যায়ের প্রথম দিকে ছিল। এবং ওইখানে কি করে রপ্তানিমুখী বিভিন্ন ধরনের পোশাক কারখানা, ঠিক আছে, বা শিল্প কারখানা এখানে স্থাপন করা হয়। এবং এগুলা কেন স্থাপন করে, শিল্প খাতের সবচেয়ে বড় অবদানটা হচ্ছে কি, সেখানে হচ্ছে কি নিজে স্বাবলম্বী হওয়া যায়, পাশাপাশি হচ্ছে গিয়ে আমি আরো অনেককে কি করতে পারবো, স্বাবলম্বী করতে পারবো। ঠিক আছে, দেখো এই ইপিজেড স্থাপন করা হচ্ছে, তাহলে এই ইপিজেড স্থাপনের ফলে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশি শিল্প খাতের সার্বিক বিকাশে সহযোগিতা প্রদান করে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরকার কি করতেছে, এই শিল্প খাতের উন্নয়নের জন্য সরকার কি করতেছে সেটা। বাংলাদেশে বর্তমানে 8টি ইপিজেড আছে, এগুলো মার্ক করে রাখো, এগুলো একদম ভালো মতো মুখস্থ রাখতে হবে। চট্টগ্রাম, ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী এবং কর্ণফুলী। তার মধ্যে যে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, এগুলো কিন্তু কি এই যে আমাদের শাইন কলেজ থেকে কাছে, এই যে বান ও জয় শাখার একটু আগেই হচ্ছে কর্ণফুলী ইপিজেডটা সম্ভবত, অথবা একটু পরে। এখন দেখো এই 8টা ইপিজেডের মধ্যে 469টা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ঠিক আছে, এবং এর মধ্যে 4,85,915 জন বাংলাদেশি নাগরিক কর্মরত, এবং 4,699.83 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়। তাহলে দেখো এই ইপিজেড গুলোর বেশিরভাগই হচ্ছে কিন্তু বিদেশি অর্থায়নে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ কি করছে, কাজ করছে। এগুলো হচ্ছে 2016-17 সালের হিসাবে, এখন এগুলো অনেক বাড়ছে। ঠিক আছে, এগুলো এখন অনেক বাড়ছে। তাহলে এটা কিন্তু হচ্ছে আবার শিল্প খাতের অবদান, এই অংশটা কিন্তু শিল্প খাতের অবদান, মনে রাখবা যে আমাদের নাগরিকরা কি পাচ্ছে, চাকরি পাচ্ছে, একটু আগে যেটা বললাম। তারপরে দেখো দেশের শিল্প খাতে শিল্পায়নের গতিকে বেগবান করার জন্য সরকার শিল্পনীতি 2016 ঘোষণা করেছে। তাহলে তোমাদেরকে এটা আগেও করেছি, শিল্পনীতি কেন করা হয়, যাতে কি শিল্পের ক্ষেত্রে যাতে দেশের উন্নয়ন করা যায়। ঠিক আছে, অর্থাৎ দেশের শিল্প ক্ষেত্রটা যাতে উন্নয়ন করা যায়, এটাই আছে কোথায়, শিল্পনীতির মধ্যে। তাহলে আমাদের সর্বশেষ শিল্পনীতি কত সালে হয়েছিল, 2016 সালে, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। এবং এই শিল্পনীতির উদ্দেশ্যগুলো কি কি, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, নারীকে শিল্পায়ন প্রক্রিয়ার মূলধারায় নিয়ে আসা, দারিদ্র্য দূরীকরণ এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসার ঘটানো, উন্নয়ন রূপকল্প 2021 অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে কি ওই যে স্বাধীনতার পঞ্চবর্ষ উপলক্ষে যেটা নেওয়া হয়েছিল, এই অধ্যায়ের প্রথম দিকে তোমাদেরকে পড়িয়েছিলাম। 2021 সাল থেকে একটি শক্তিশালী শিল্প খাত গড়ে উঠবে, এবং সেখানে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান হবে 40%, এবং মোট কর্মসংস্থানের অবদান হবে 25%। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখন হচ্ছে কত, তোমার এই 36। ঠিক আছে, এটা হচ্ছে শিল্প খাতে অবদানটা তোমার 40%, অর্থাৎ আর একটু বাড়িয়ে নেওয়া, আরো 4% বাড়ানোর প্ল্যান আছে। ঠিক আছে, এবং এতে দেশের কি হবে, জনসংখ্যার মোট 25% এই অংশ থেকে তোমার যাতে চাকরি বাকরি পায়, ঠিক আছে, সেই ব্যবস্থাটা হবে। তারপরে দেখো কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ, গৃহস্থালী সেবা খাতসমূহ বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ডে বিদ্যুৎ, গ্যাস, তেল ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার এই খাতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। 2021 সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। অলরেডি কিন্তু এই দুইটা সেক্টরে প্রচুর উন্নতি। ঠিক আছে, একটা সময় কিন্তু কি আমাদের শহরের মধ্যে, গ্রামের কথা আমি বাদ দিলাম, শহরের মধ্যে দেখা যাচ্ছে যে সারাদিনে 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা কিনাই বিদ্যুৎ নেই। এখন কিন্তু সেটা কি 2-3 দিন পর, অথবা প্রতিদিন যদি কারেন্ট যায়ও, তাহলে দেখা যাচ্ছে কি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এর বেশি কিন্তু কারেন্ট যায় না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অলরেডি অনেকাংশেই কিন্তু কি যে ইয়াটা ছিল, ঠিক আছে, আমাদের লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে। তারপর দেখো প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারে শতকরা 71% পূরণ করে।
মার্ক করে রাখো এমসিকিউর জন্য। উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে, রাসায়নিক সার তৈরি, কাঁচামাল রূপে, কারখানা, পরিবহন ও গৃহে গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসগুলো তোমাদের আগেও আলোচনা করছি আমি, যে আমাদের দেশের প্রধান প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি, প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে। এবং আমাদের দেশে যে মোট জ্বালানি হিসাবে যে অংশটা ব্যবহার করা হয়, ঠিক আছে, তার 71 ভাগ হচ্ছে প্রাকৃতিক গ্যাসটা। এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, এরপর হচ্ছে সার তৈরিতে, এরপর হচ্ছে ঘর এবং বিভিন্ন ছোটখাটো শিল্প প্রতিষ্ঠানে তোমার এই জ্বালানি হিসাবে। এগুলো কিন্তু শিল্পের অবদান, মনে রাখবা। সিমেন্ট, গ্যাস, সাবান, ব্লিচিং পাউডার উৎপাদনে, চুনাপাথর, বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি। আচ্ছা, সিমেন্ট, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার উৎপাদনে চুনাপাথর, এগুলো মার্ক করে রাখা এমসিকিউর জন্য। তাহলে চুনাপাথর, এই জিনিসগুলো উৎপাদন করতে কি লাগে? চুনাপাথর লাগে। ঠিক আছে। চুনাপাথর হচ্ছে কিন্তু কাঁচামাল। চুনাপাথর থেকে তুমি কি করতেছো? সিমেন্ট, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার তৈরি করতেছো। তাহলে এই অংশটা কিন্তু হচ্ছে শিল্প। তারপরে দেখো, বাসনপত্র ও স্যানিটারি দ্রব্য তৈরিতে হচ্ছে চীনামাটি। এই যে আমরা যে কি করে আমাদের ওয়াশরুমে যে কি তোমার এই কমোড গুলো ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা যে বেসিনটা ব্যবহার করি, ঠিক আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে চীনামাটির তৈরি করা। ঠিক আছে। তারপর হচ্ছে কিছু বাসন কোসন আছে যদি অনেক দামি। তারপরে দেখো, কাঁচ ও রাসায়নিক দ্রব্য, এটা হচ্ছে কাঁচামাল, এবং এটা থেকে তোমার তৈরি হয় কি, কাঁচ এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য। এগুলো কিন্তু এমসিকিউর জন্য লাগবে, আবার বড় প্রশ্নের জন্য লাগবে। তারপরে বারুদ ও ডিএসএলআই কারখানা এবং তেল পরিশোধনে গন্ধক ব্যবহার করা হয়। ঠিক আছে। জিঙ্ক, তোমরা গন্ধকের নাম কম শুনছো, তবে জিঙ্কের নাম শুনছো। জিঙ্কটাই হচ্ছে গন্ধক। অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ খাতে প্রবৃদ্ধির হার বাড়ছে। ঠিক আছে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সার্বিক শিল্প খাতে দ্রুত বিকাশের মাধ্যমে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূর করার পাশাপাশি পরনির্ভরশীলতা হ্রাস করা সম্ভব। তাহলে কৃষি খাতের মতো শিল্প খাতের অবদানটা স্পেসিফিকলি দেয়া নাই, সেম কথা। ঠিক আছে। এই অংশটা হচ্ছে খুব ভালো মতো মুখস্থ করবা, যেহেতু তোমাদের এটা এমসিকিউর জন্য লাগবে। আর বাকি অংশগুলো খুব ভালো মতো রিডিং করে নিবা। ঠিক আছে। বাকি অংশগুলো খুব ভালো মতো রিডিং করে নিবা। আশা করি আসলে পারবা। তারপরে হচ্ছে, আজকে আমার সময় কম, সেবা কার্ডটা একটু ভালো মতো বুঝাইতে হবে। তাহলে আমরা আগামী ক্লাসের মধ্যে সেবা কার্ডটা নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে। তাহলে হচ্ছে শুক্রবার তো নাই, শনিবার একটা ক্লাস নেওয়া সম্ভব। এবার আমার একটু কাজ আছে। তোমাদের, তোমরা যদি করতে পারো, ঠিক আছে, তোমাদের যদি এরকম 3 জন 7 জনের মধ্যে তোমরা 3 জন আছো, এরকম যদি পার্টিসিপেশন থাকে, তাহলে আগামী সপ্তাহে 4টা 5টা ক্লাস নেবো। ঠিক আছে। 4টা বা 5টা ক্লাস নেবো, মানে যদি সম্ভব হয় আর কি। ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে আমার সিলেবাস শেষ করাইতে হবে। আমার সিলেবাসটা শেষ করাইতে হবে, আরো অনেকগুলো আছে বাকি আছে। এই কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার।